দেখা যায়। হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে। আজকে আমাদের টপিকস হলো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। ট্রান্সপোর্টেশন প্ল্যানিং কি জিনিস? ট্রান্সপোর্টেশন প্ল্যানিং হলো, বাংলায় আমি বলি যে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ, গুডস, এনিমেল আমি সেফলি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করব। তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে কিসের জন্য করব? তার ভ্যালুকে ইনক্রিজ করার জন্য। যেমন লোকাল মানে গ্রামে অঞ্চলে সবজির যেই দাম, সিটি এরিয়াতে সবজির দাম অনেক বেশি। তো আমি একটা গুডসের দাম বাড়ানোর জন্য, একটা মানুষের জবের অপরচুনিটির জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে থাকি বা ট্রান্সফার করে থাকি। তো এটাই হলো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। এখন এই এই যে ট্রান্সফারটা হচ্ছে, এটার জন্য নেটওয়ার্ক, রাস্তা লাগবে। মানে কোন রাস্তা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, কি দিয়ে যাব, তারপরে কখন যাব, আমার অরিজিন কোথায়, ডেস্টিনেশন কোথায়, কোথায় জব মার্কেট বেশি, এগুলি অনেক কিছু, সবকিছুই রিলেটেড। তো এগুলি হ্যান্ডেল করার জন্য এগুলি প্রপারলি যেন এমন জায়গা চুজ করতে পারি, এমন ভ্যাকেল চুজ করতে পারি যার জন্য আমার গুডসের দাম বেড়ে না যায়, মানুষজন কমফোর্ট ফিল করে, মানুষের কস্ট না বাড়ে, ট্রিপের কস্ট না বাড়ে। তারপরে ট্রিপের সংখ্যা যেন না বাড়ে। এগুলি সব হলো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর অংশ। তো এখন ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর সাথে আর কি কি জিনিস রিলেটেড? অপারেশন অফ দ্য হাইওয়ে সিস্টেম, তারপর ট্রাফিক ফ্যাসিলিটিস এর যে অপারেশন, এগুলি মানে লাইটিং, সবকিছুই, এগুলি সবকিছুই হয়েছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর সাথে সম্পর্কযুক্ত। তো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর ফাংশনটা কি? To identify the highway system component, to define the transportation planning, to recall the process and purpose of the construction of the transportation planning design, to identify the model of transportation, যেমন কোন মডেলটা ইউজ করবেন সেটাও ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর ফাংশন। ওকে। আর ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর কার্টেস্টিক্স কি, এর নেচার কিরকম, ডিটারমাইন দ্য ট্রান্সপোর্টেশন নিড, মানুষের ডিমান্ড কি, বিল্ড দ্য ট্রান্সপোর্টেশন ফর্মুলা। আপনি একটা জিনিস চুজ করতে হলে, একটা মুড চুজ করতে হলে, মুড মানে হলো কোন ভ্যাকেলে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে একটা ভ্যাকেল চুজ করবেন। আপনি রিক্সায় যাবেন, না সিএনজিতে যাবেন, না বাসে যাবেন, না ট্রেনে যাবেন, এইটা চুজ করার জন্য আমি ফর্মুলা তৈরি করব। স্টাডি দ্য প্রফিটেবিলিটি, কতটুক প্রফিট হবে। তারপর ট্রাভেল প্যাটার্ন শুড বি ক্লিয়ার, স্টেবল এবং আন্ডার কন্ট্রোল, অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দ্য ডিফারেন্ট টাইপ অফ মুড ট্রান্সপোর্ট। মুড মানে হলো বিভিন্ন টাইপের ভ্যাকেল। ভ্যাকেলকে ট্রান্সপোর্টেশনের ভাষায় মুড বলা হয়, মুড অফ ট্রান্সপোর্ট। Transportation system can influence on the development of the area ready to serve the area। মানে আপনারা দেখবেন, দেখেন আগে আপনাদের ওই এলাকাটা যতটুক বিজি ছিল, এখন অনেক বিজি স্যার, হয়ে মুডসটা গেছে। কি বলেছেন স্যার? মুড হলো, মুড MOD, মুড হলো ভ্যাকেল। কোন ভ্যাকেল, সিএনজি না বাস, না ট্রাক, না রিক্সা, না মোটরসাইকেল, এগুলি প্রত্যেকটা মুড, ডিফারেন্ট টাইপ অফ মুড, ডিফারেন্ট টাইপ। সিএনজি এক ধরনের মুড, তারপরে রিক্সা আরেক ধরনের মুড, মোটরসাইকেল আরেক ধরনের মুড, বাইসাইকেল আরেক ধরনের মুড,
বাস আরেক ধরনের মুড, কার আরেক ধরনের মুড। ট্রান্সপোর্টেশনে ভেহিকেল বলে না, ট্রান্সপোর্টেশনে বলে যে মুড। ট্রান্সপোর্ট মুড হলো সিএনজি। ঠিক আছে? Yes, sir. তো এটা ওকে। তারপরে হলো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর ইম্পর্টেন্স কি? ইফিসিয়েন্সি, আমি টু অ্যাচিভ দ্য ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, বেটার ম্যানেজমেন্ট, মানে আমি সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে করবো যাতে টোটাল মানুষ বেনিফিটেড হয়, টোটাল কস্ট বেড়ে না যায়। তার ইকুয়াল কোয়ালিটি, টু রিডিউস দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ট্রাফিক, পলিউশন কম হবে। যদি আমি ধরেন আহ, উম, যারা প্রত্যেক দিন টিলাগড় থেকে আম্বরখানা আসবে, এদের জন্য এমন একটা ভেহিকেল তৈরি করতে পারি যেখানে অনেক মানুষ আসবে একবারে, কিন্তু ট্রাভেল সংখ্যাটা কমায় দেবো, ফ্রিকোয়েন্সি অফ ট্রাভেল কমায় দেবো। যেমন আপনাদের এখন আছে কি সিএনজি, সিএনজিতে 5 জনের বেশি হয় না। আমি এমন একটা ভেহিকেল সিস্টেম ডেভেলপ করলাম যেটা টিলাগড় থেকে একসঙ্গে 15 জন 20 জনকে নিয়ে আসতে পারে। জায়গাও কম ইউজ হয়, খুব ইফিশিয়েন্টলি। তাতে কি হবে, মানুষের কস্ট কমে যাবে। একসঙ্গে যেমন ট্রেন, ট্রেন এত পপুলার মুড অফ ট্রান্সপোর্ট কেন? ট্রেন একসঙ্গে অনেক মানুষকে নিয়ে আসতে পারে। যেমন মেট্রো রেল, মেট্রো রেল এত পপুলার হয়েছে কিসের জন্য? মেট্রো রেল পপুলার হয়েছে একসঙ্গে অনেক মানুষ নিয়ে আসতে পারে। বাস তো একসঙ্গে এত মানুষ আনতে পারে না। ঠিক আছে? তাতে কি হবে, পলিউশনটা কমে যাবে। যেহেতু ট্রেন একবার আসবে, আর বাসে 10-15 বার আসা যাওয়া করতে হবে। তো তাতে কি হবে, একই লোক আনলো, কিন্তু বাস আসতেছে 15 বার, ট্রেন আসতেছে একবার। তাতে কি হবে, পলিউশন, টোটাল পলিউশনটা কমে যাবে। ইকুয়েটি, ট্রাভেল ডিমান্ডটাকে ফুলফিল করবে, মানে মানুষের যেটা ডিমান্ড, সে নিডস, সেটাকে পূরণ পূরণ করবে। ওকে। এখন আসেন ট্রান্সপোর্টেশন মডেলিং কাকে বলে? ট্রান্সপোর্টেশন মডেলিং ইজ এ সায়েন্স দ্যাট সিক্স টু স্টাডি দ্য প্রবলেম that arise in the providing transport facilities in the urban, regional, national setting to prepare a systematic basis for the planning such as facilities. মূল কথা হলো, ট্রান্সপোর্টেশন মডেলিং হলো যেই ট্রান্সপোর্ট রিলেটেড প্রবলেম তৈরি হবে, তৈরি হয়েছে বর্তমান ফ্যাসিলিটির জন্য, সেই ফ্যাসিলিটিসকে আমি এমন ভাবে ইউজ করব, ফ্যাসিলিটিস না বাড়িয়েই এমন ভাবে এটাকে আহ, একটা সিস্টেম তৈরি করব, যেই সিস্টেমে মানুষজন স্যাটিসফাইড হয়, বা মানুষজন ফ্যাসিলিটিস গুলি উপভোগ করে। কারণ আমাদের মিসম্যানেজমেন্টের জন্যই প্ল্যানিং ঠিক মতে হয় না দেখে যেই জিনিসগুলি আছে তাকে প্রপার ইউজ করতে পারি না। মডেলিং, ট্রান্সপোর্টেশন মডেলিং এই ধরনের প্রবলেম সলভ করে ওই যেই আরবান, লোকাল, রিজনাল বা ন্যাশনাল প্রবলেম আছে সেগুলিকে দূর করতে পারে। ওকে। তো কনভেনশনালি ট্রান্সপোর্টেশন মডেলিং এর 4টা স্টেপ। কনভেনশনাল ট্রান্সপোর্টেশন মডেলিং এর কি কি? ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মুড চয়েস, আর নেটওয়ার্ক অ্যাসাইনমেন্ট। তো এগুলি কি কি জিনিসটা কি? ট্রিপ জেনারেশন মানে একটা বাসা থেকে বা একটা এলাকা থেকে কতটা ট্রিপ প্রত্যেক দিন জেনারেট হয়। এখন ট্রিপ জেনারেশনটা কিভাবে কেমনে হয়? ট্রিপ জেনারেশন অনেক পারপাসে হইতে পারে। অ্যাক্টিভিটি বেস ট্রিপ জেনারেশন হইতে পারে, অথবা ট্রিপ বেসড ট্রিপ জেনারেশন হতে পারে। মানে বা মানুষের, যেমন মানুষ শপিং করতে যায়, এটা তার নিজস্ব যেমন আমি একটু উদাহরণ দেখাই।
অ্যাক্টিভিটি বেস ট্রিপ হইতে পারে। অ্যাক্টিভিটিস বেস মানে সে ডিনারে যেতে পারে, শপিং এ যেতে পারে, অন্যের বাসায় যেতে পারে, বাজারে যেতে পারে। ট্যুর বেস হলো সে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে পারে। অফ হাউস অফিস থেকে সে আ- নিজের বাসায় যেতে পারে। ট্রিপ বেস রিলেশন, এটা হলো তার অ্যাক্টিভিটিস গুলি কি কারণে হচ্ছে সেগুলি বের করা। তো এটা ট্রাভেল বিহেভিয়ার এর উপরে নির্ভর করে। প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার ভিন্ন ভিন্ন রকম। কেউ অফিস থেকে ডাইরেক্টলি বাজার করে বাসায় যাচ্ছে, কেউ ডাইরেক্টলি অফিস থেকে বাসায় যাচ্ছে। তার বিহেভিয়ারের উপরে বা তার নিডস এর উপরে এটা নির্ভর করে। তো স- এটা হলো ট্রিপ জেনারেশন। একটা বাসা থেকে বা একটা লোকেশন থেকে বা একটা এরিয়া থেকে প্রত্যেক দিন কতটা ট্রিপ তৈরি হয়, সেটা হলো ট্রিপ জেনারেশন। ট্রিপ ডিস্ট্রিবিউশন হলো সে এক জায়গা থেকে আরেক জায়গা বা একটা এলাকা থেকে আরেকটা এলাকায় কতটা ট্রিপস হয়। মানে যেমন প্রত্যেক দিন কতটা সিএনজি টোকের বাজার থেকে বন্দরে যায়, এটা হলো ট্রিপ ডিস্ট্রিবিউশন। কতটা ট্রিপ প্রত্যেকটা সিএনজি বা একটা কতটা সিএনজি প্রত্যেকদিন বন্দর থেকে টোকের বাজারের দিকে যাচ্ছে, বন্দর থেকে টিলাগড়ের দিকে যাচ্ছে, বা টিলাগড় থেকে বন্দর আসতেছে। এই ডিস্ট্রিবিউশন গুলি হলো ট্রিপ ডিস্ট্রিবিউশন। মুড চয়েস হলো আপনি কোন ধরনের ভ্যাকেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। যেমন টোকের বাজার থেকে বন্দর আপনি সিএনজিতে যাবেন, না রিক্সায় যাবেন, না আপনি বাসে যাবেন, এটা ঠিক, বা বাইসাইকেলে যাবেন, এটা হচ্ছে ট্রিপ চয়েস। আপনি স্যার, চুজ করবেন। হ্যাঁ, বেদবি মাফ করবেন, একটু ইন্টারাপ্ট করি স্যার। বলুন। স্যার, মেবি এটা আপনি লাস্ট ক্লাসে পড়িয়েছেন। এটা কি আরেকটা সাবজেক্টে পড়িয়েছি? মানে আমাদের লাস্ট ক্লাসে আপনি এই টপিকসটা পড়ানো শেষ। ও, তাইলে এটা পড়ানো হয়েছে। জি জি। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতক্ষণ তাহলে বলেন নাই কেন? তাহলে ফ্যাক্টর এফেক্টিং ট্রিপ প্রোডাকশনও পড়িয়েছি, আরো পিছনে স্যার। এগুলি পড়িয়েছি না? জি স্যার। গুড, ভেরি গুড। এই অঙ্ক করিয়েছিলাম, স্যার আরেকটু পিছনে স্যার। এটা পড়িয়েছি। আমি শিওর মনে করতে পারতেছি না স্যার। এই যে এটা হ্যাঁ হ্যাঁ। দুইবার ইয়া করতে হয়, ট্রায়াল অ্যান্ড এরর করতে হয়, এই অঙ্ক করিয়েছি। স্যার বেদবি মাফ করবেন, আমাকে কয়েকটা সেকেন্ড সময় দিলে আমি বলতে পারবো। হ্যাঁ, একটু অবশ্যই খাতাটা চেক অবশ্যই। করি। হ্যাঁ, স্যার ম্যাথটা করাইলে ভালো হইতো স্যার। করাবো, আগে একটু বলি। আপনাদের এই অঙ্ক স্যার দিয়েছিলাম, আপনি, জি স্যার, এইটা ট্রায়াল এররটা দেখাইছিলেন স্যার। দেখিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই অঙ্ক যিনি বলেছেন যে এই অঙ্ক আবার দেখাইতে, এটা আমি দেখাবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা আমি আগে সিলেবাসটা শেষ স্যার করি। জি স্যার, দেখিয়েছেন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো আগে বলবেন। আহ, এটা আমি, যিনি দেখাইতে বলছেন ওনাকে আমি পরে কালকে আমি আপনাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসব। তখন উনি আমার সাথে একটু বসলে আমি দেখিয়ে দেবো। আপনি 3টার দিকে আমার সাথে একটু দেখা করেন। ওকে, তাহলে এইবার তো আরো ভালো হয়েছে। এইবার আসেন, মুড চয়েস মনে হয় দেখায়নি। মুড চয়েস হলো আমি এক জায়গা থেকে আরেক জায়গায়। তার ম্যাথটা আপনি করিয়েছিলেন, বাট ওটা মেবি ক্লাসে হচ্ছে ভয়েস আসে নাই, আপনার ওকে, ভয়েসটা আসে নাই। ওকে, তাহলে কি আমি রিপিট করব? হ্যাঁ, রিপিট করলে ভালো হয়েছে, ঠিক আছে, ওকে। যদি জি আপনার স্যার কষ্ট না আপনি, হয় আর কি। না, আমার কষ্ট হবে না। ওকে, জাজাকাল্লাহ ট্রিপ খাইরান। ডিস্ট্রিবিউশন হলো যেমন আমি একটু বলি আগের জিনিসটা। এখানে আমি বলেছি মদিনা মার্কেট, আম্বরখানা এবং জিন্দাবাজার।
মদিনা মার্কেটে প্রত্যেক দিন মদিনা মার্কেট থেকে 500 ট্রিপ প্রোডাকশন হয়। মানে মদিনা মার্কেট থেকে 500 ট্রিপ বিভিন্ন জায়গার দিকে যায়। এখন এটার থেকে 500 ট্রিপটা কয়টা আম্বরখানার দিকে যাবে, কয়টা জিন্দাবাজারের দিকে যাবে, এটা হলো ট্রিপ ডিস্ট্রিবিউশন। আমার কথা বুঝেছেন? ট্রিপ ডিস্ট্রিবিউশন হলো মদিনা মার্কেটে যে 500 ট্রিপ প্রত্যেক দিন তৈরি হয় বা জেনারেটেড হয়, এটার থেকে কয়টা আম্বরখানার দিকে যাবে, কয়টা জিন্দাবাজারের দিকে যাবে, কয়টা বন্দরের দিকে যাবে। আর যতটা ট্রিপ ওই ইয়ার দিকে ঢুকে, মদিনা মার্কেটে ঢুকে, কয়টা জিন্দাবাজার থেকে আসে ট্রিপ, কয়টা আম্বরখানা থেকে আসে, কয়টা বন্দর থেকে আসে, এই সংখ্যাটা বের করা, এটা হয়েছে ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? এই ডিস্ট্রিবিউশন যদি করতে হয়, আমরা গ্র্যাভিটি মডেল ইউজ করি। গ্র্যাভিটি মডেলের এখানে একটা সংখ্যা আছে টিআইজে। টিআইজে মানে হলো ট্রিপ সংখ্যা, কয়টা অরিজিন হলো আই, পৌঁছতে হবে ডেস্টিনেশন হলো জে, কয়টা ট্রিপ আই থেকে যেতে যায় সেই সংখ্যাটা হলো টিআইজে। তাইলে এটা কিভাবে বের করব? এটা ইকুয়াল টু এ জে, মানে কয়টা ট্রিপ যেতে অ্যাট্রাকশন হয় সেই সংখ্যাটা, ডিভাইডেড বাই ডি আইজে মানে ডিস্টেন্স, আইজে ডিস্টেন্স টু দি পাওয়ার এন। আর নিচে আছে যতটা লোকেশন ওই এলাকার সাথে সংযুক্ত, তাদের অ্যাট্রাকশন নাম্বার, মানে তাদের ওখানে কয়টা ট্রিপ ঢুকে ওই এলাকায় যায়, এবং ওই এলাকার সাথে যেখান থেকে ট্রিপ তৈরি হয় আই, সেটার দূরত্ব টু দি পাওয়ার এন। এনটা হলো কোরিলেশন ফ্যাক্টর। কোরিলেশন ফ্যাক্টর মানে এই কফিসিয়েন্টটা যদি ডিস্টেন্স ব্যবহার করেন তাইলে 2 হবে, কস্ট সরি 1.8 হবে, কস্ট ব্যবহার করলে 1.8 বা তার চেয়েও কম হবে। যদি আপনি ট্রাভেল টাইম ব্যবহার করেন তাইলে এটা 2 হবে। এটা আমেরিকান রিসার্চে এটা পাওয়া গেছে যে যদি ডিস্টেন্স ব্যবহার করেন এটা 1.8-এর কাছাকাছি হয়। আর যদি আপনি কস্ট ব্যবহার করেন তাইলে এটা 1.8-এর কম হবে। আর যদি টাইম ব্যবহার করেন তাইলে এটা 2 হবে। ওকে? আর মাল্টিপ্লাই করবেন যেখান থেকে ট্রিপ অরিজিন হবে, ট্রিপ তৈরি হবে, সেটার প্রোডাকশন। এখন আপনি একটু দেখেন, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, ক্লিয়ার জি স্যার। স্যার। হ্যাঁ, এখানে আমার একটা চার্ট দেওয়া আছে। চার্টটায় আমি একটু ছোট করি। চার্টে দেখেন বলা আছে জোন 1, 2, 3। জোন 1-এর প্রোডাকশন হচ্ছে 140, জোন 2 এর প্রোডাকশন হচ্ছে 330, জোন 3 প্রোডাকশন হচ্ছে 280। আর জোন 1-এ প্রবেশ করে 300টা ভ্যাকেল, জোন 2-তে প্রবেশ করে 270টা ভ্যাকেল, আর জোন 3-তে প্রবেশ করে 180টা ভ্যাকেল। আর জোন 1 থেকে 1-এ যেতে কোনো সময় লাগে না। আর জোন 1 থেকে 2-তে যেতে লাগে 5 মিনিট, জোন 1 থেকে 3-তে যেতে লাগে 7 মিনিট, জোন 2 থেকে 1-এ যেতে লাগে 4 মিনিট, জোন 2 থেকে 3-তে যেতে লাগে 6 মিনিট, আর জোন 3 থেকে 1-এ যেতে লাগে 6 মিনিট, জোন 3 থেকে 2-তে যেতে লাগে 6 মিনিট। ওকে, এটা দেওয়া আছে। এখন আপনাকে বের করতে হবে কয়টা ট্রিপ। এখানে তো বলা আছে 140টা ট্রিপ ওয়ান জেনারেট করে।
ওয়ান থেকে টুতে কয়টা ট্রিপ যাবে, এটা আপনি কিভাবে বের করবেন? দেখেন, দেখা যায় জি দেখা স্যার, যায় দেখা যাচ্ছে স্যার, ক্লিয়ার শোনাও যাচ্ছে স্যার। হ্যাঁ, ওকে। দেখেন, আমি একটু বড় করে দিয়েছি। ওকে, আমার তিনটা জোন। আমার ফর্মুলাটা কি ছিল? এ আই জে ডিভাইড বাই সিক্স সি আই জে। আমি যেহেতু টাইম ব্যবহার করেছি, সি আই জে স্কোয়ার, আর স্যার নিচে উপরে কি এআই যে? উপরে এ আই জে। আমি এখন আচ্ছা। এখানে ব্যবহার করছি ওয়ান টু, তাইলে আই হচ্ছে ওয়ান, টু হলো জে। তাইলে উপরে কি কে থাকবে? এ টু থাকবে, মানে অ্যাট্রাকশন টু। জোন টুতে জোন টুতে কয়টা ট্রিপ অ্যাট্রাক্ট হচ্ছে সেই জিনিসটা থাকবে। দেখেন, জোন টুতে কয়টা ট্রিপ অ্যাট্রাক্ট হচ্ছে, অ্যাট্রাকশন কয়টা? 270 লেখা আছে। জোন টুতে কয়টা ট্রিপ অ্যাট্রাকশন হচ্ছে 270টা স্যার। লেখা আছে, রাইট, ভেরি গুড। এখন দেখেন, উপরে আমি 270 লিখেছি, এখন নিচে কি লিখবো? সি আই জে মানে ওয়ান টু এর টাইমটা লিখবো। ওয়ান থেকে টুতে যেতে কয় মিনিট লাগে? দেখেন, ওয়ান থেকে টুতে যেতে 5 মিনিট লাগে, লেখা আছে। জি স্যার। তাইলে এটা কি করছি? দেখেন, 5 স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। এটা গেল উপরেরটা, ঠিক। নিচে আছে কে? এই ওয়ানের থেকে কয়টার সাথে সম্পর্ক? 2 এবং 3-এর সাথে সম্পর্ক। আরেকটা আছে ওয়ানের সাথে ওয়ানের সম্পর্কে, যেহেতু টাইমটা টাইমটা ওয়ানের থেকে ওয়ানের সম্পর্ক, টাইম শূন্য দেওয়া আছে, সেই জন্য ওইটা ধরা হয় না। যদি এখানে আমি আগে এটাই শেষ করি, যেহেতু শূন্য দেওয়া আছে, এটা আমি ধরছি না, কনসিডার করছি না। এখন বাকি আছে 2 এবং 3। তাইলে টু এর এ টু হলো 270 ডিভাইডেড বাই সি আইজে। আইজে মানে 5 স্কোয়ার। আরেকটা হলো এ 3, যেহেতু সামেশন আছে, আরেকটা জোন তো এখান থেকে যাচ্ছে। এ 3-র অ্যাট্রাকশন কত? এ 3-র অ্যাট্রাকশন দেখেন 180। এ 3-র অ্যাট্রাকশন কত? 180 স্যার। দেখেন 180। আর ওয়ান থেকে থ্রিতে যেতে কত টাইম লাগে? 7 স্কোয়ার। দেখেন 7 স্কোয়ার দিয়ে ভাগ করেছে, ওই দুটা সামেশন যেহেতু আছে যোগ করেছে। এটা বুঝেছেন কিনা এটা আমি আস্তে আস্তে আবার দেখাচ্ছি, আবার দরকার হলে আরো 3 বার বলবো। বুঝেছি স্যার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাইলে এটা করে আমার আসছে কত? 104.46। 104.46, এটা হচ্ছে 0.5 এর নিচে। যেহেতু ভ্যাকেল সংখ্যা বা ট্রিপ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, সেই জন্য আমি 0.5 এর নিচে হলে 104 ধরবো। যদি এটা 0.5 এর উপরে হতো তাহলে 105 ধরতাম। ঠিক আছে, জি স্যার। এইবার আসেন ট্রিপ 1 3। 1 3 মানে উপরে হবে এ 3। এ 3 কত? এ 3 দেখেন, অ্যাট্রাকশন 180 লেখা আছে। জি স্যার। তাইলে এই দেখেন উপরে 180 লিখেছি, আর নিচে লেখা কত লিখেছি? 7 7। স্কোয়ার, কারণ ওয়ান থেকে থ্রিতে যেতে 7 স্কোয়ার লাগে। 7 স্কোয়ার লাগে, লিখেছি। আর এখানে কিন্তু দেখেন পিআই আছে। পিআই মানে আই, আই মানে কি? I1। I1 কত? প্রোডাকশন ওয়ান হয়েছে 140, এই জন্য দেখেন 140 দিয়ে গুণ করেছি। জি স্যার। তো তাইলে এখানে আসছে 35.53। 35.53, যেহেতু এটা 0.5 এর উপরে, 36 ধরেছে। জি স্যার। এরকম করে টু টু ওয়ান এর ক্ষেত্রে বের করে। 2 1 এর ক্ষেত্রে আই হলো 2 আর জে হলো
ওয়ান। তাইলে এ ওয়ান মানে কি? অ্যাট্রাকশন ওয়ান। অ্যাট্রাকশন ওয়ান কত আসে দেখেন। অ্যাট্রাকশন ওয়ান হইল 300। দেখেন উপরে 300 লিখেছি। স্যার লেখছি? অ্যাট্রাকশন বলতে স্যার ওয়ানে কতটা ভেহিকেল আসতেছে সেটা? হ্যাঁ, কয়টা ভেহিকল ঢুকতেছে। আমি জি। অ্যাট্রাক্ট করতেছি। অ্যাট্রাক্ট মানে আমার এলাকায় অ্যাট্রাক্ট করতেছে, মানে আমার এলাকায় কয়টা গাড়ি ঢুকতেছে আর আমি কতটা প্রডিউস করতেছি। প্রডিউস করলে সেটা তো অন্য জায়গায় চলে যাবে, জি, মানে কয়টা বের হচ্ছে ওই জায়গা থেকে? বের হচ্ছে। রাইট। তাইলে এইভাবে করে আমি কি করলাম দেখেন, 104টা পাইছিলাম, 36 পেয়েছি, এগুলি এখানে লিখেছি। এখানে যখন লেখার পরে আমি হরাইজন্টালি যোগ করে দেখেন, এদিকে পেয়েছি 140টা, এদিকে পেয়েছি 330টা, এদিকে পেয়েছি 280টা। তাহলে প্রোডাকশন ছিল 140, 330, 280। ঠিক আছে? দেখেন আমার কতটা ছিল প্রোডাকশন। 140, 330, 280 ছিল তিনটা এরিয়াতে। জি স্যার। তাইলে এদিকে মিলেছে 140, 330। আর ভার্টিক্যাল যদি মিলাই, দেখেন এখানে 408 আসছে, এখানে 237 আসছে, 105 আসছে। কিন্তু আমার অ্যাট্রাকশন কত ছিল? 300, 270, 180। কিন্তু আমার চলে আসছে 300 এর পরিবর্তে 108, 408, 270-এর জায়গায় 237, 180-র জায়গায় 105। ঠিক না? জি স্যার। তাইলে আমি যে কাজটা করতেছি, ঐকিক নিয়ম করতেছি। দেখেন আমার এখানে 261 আসছে, তো 408-এ আসছে 261। তাহলে 300-তে কত আসে? 408-এ আসে 261, 300-তে কত আসে? 300-তে কম আসবে না? 300-তে 192 আসে। ঠিক সেরকম 147 আসে 408-এ। তাহলে 300-তে কত আসে? 408-এ আসে 147, 300-তে আসে 108। আসে? জি স্যার। তাইলে এইভাবে ঐকিক নিয়ম করে আমি দেখেন এটারে 300 আনছি, এটারে 270 আনছি, এটারে 180 আনছি। আমার জি কত স্যার, বুঝতে কত পেরেছি ছিল? স্যার। 300, 270, 180 আনছি। কিন্তু এটা করতে গিয়ে আমার ভেজাল হয়ে গেছে। এদিকে আবার 118 আর 62 যোগ করলে 180 আসে, আর এদিকেও 310 চলে আসে, এদিকে 260 চলে আসে। কিন্তু আমার তো ছিল 140, 140-এর জায়গায় চলে আসছে 180, 330-এর জায়গায় আসছে 320, 280-র জায়গায় চলে আসছে 260। প্রোডাকশনে মিলতেছে না। তখন আবার কি করব? এখন 118 আসছে 180-তে, 140-এ কত আসবে? একটু কম আসে। দেখেন 180-তে আসছে 118, 140-এ আসে 92, চলে আসছে। জি স্যার। ঠিক সেরকম করে এখন এটাকে আবার করে এর পরেরটা কত আসছিল? 62। 180-তে আসছে 62, 140-এ আসবে কত? 140-এ আসছে 48, 48। 92 আর 48 যোগ করলে 140 চলে আসে। এরকম করে আবার দেখেন মিলাইলে এই সাইড মিলে যায়। কিন্তু আবার এই সাইডে এসে দেখেন 320, 256, 174 হয়। আমার তো থাকতে ছিল 300, 270, 180। তাইলে আবার এখানে আবার একটা এদিকে মিলাইতে হবে। 204-এর জায়গায় 204 হয় 320-এ। তাইলে 300-তে কত হবে? একটু কম হবে। মানে স্যার দুইটাই না মিলা পর্যন্ত আমরা ট্রায়াল দিতে থাকবো? হ্যাঁ, ট্রায়াল দিতে, এটা তিনটা বা চারটা করলে প্র্যাকটিক্যালি মিলে যায়। কিন্তু পরীক্ষার হলে দেখেন এটা 320 আসছে, আমার হলো 300। আর পরেরটা দেখেন 256 আসছে, এটা এটা হয়েছে 200, কত 270, এটা আসছে 270, কাছাকাছি।
এটা 174 আসছে, হওয়ার কথা ছিল 180। অলমোস্ট কাছে। আর দুইবার বা একবার ট্রায়াল করলেই এটা মিলে যাবে। পরীক্ষার হলে যেহেতু আমরা প্রসিডিউর শিখাই, দুইবার করলেই হয়, ট্রায়াল এন্ড এরর দুইবার করলেই যথেষ্ট। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব লাইফে যখন এই অঙ্ক করবেন, ট্রাভেল ট্রিপ জেনারেল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 3 বার 4 বার ট্রায়াল এন্ড এরর করতে হয়। ওকে। আলহামদুলিল্লাহ, জি স্যার। হ্যাঁ, এখন আপনাদের জন্য আমি একটা অঙ্ক করেছি। এই অঙ্কটায় দেখেন মাঝখানে 0 0 0 আছে। এটা 4x4 ম্যাট্রিক্স। এই অঙ্কটা বাসায় করবেন। আর এটার পরে আরেকটা অঙ্ক করেছি। দেখেন এখানে ওয়ান, এখানে কত, 3355 যোগ করে দিয়েছি। দেখেন শূন্য লেখি নাই, ওয়ানে ওয়ানে শূন্য লেখছি। জি না স্যার, তাইলে কি করতে হবে? এটা ওয়ানটাকে কাউন্ট করতে হবে তো। কাউন্ট করতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। জি স্যার। এই অঙ্ক করতে আপনার আধা ঘন্টা লাগলে এই অঙ্ক করতে আপনার 1 ঘন্টা লাগবে। ইনশাল্লাহ, জি আছে স্যার। ওকে। এটা জি স্যার। জাস্ট বুদ্ধি খোলার জন্য, এটা পরীক্ষায় দেওয়া হবে না, কিন্তু এটা অ্যাসাইনমেন্ট হিসাবে করবেন। জি স্যার, তো স্যার ইনশাল্লাহ। মানে কারণ এটা বুদ্ধি 0 0 খোলার জন্য। জায়গায় মানে আমরা থ্রি থ্রি দিয়ে করব। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এটা করলে আপনাদের মাথা খুলে যাবে। ওকে। ইনশাল্লাহ, জি স্যার। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে রাখি। আহ, তাইলে এই যে আমরা এই যে ট্রিপ ডিস্ট্রিবিউশন করলাম, ট্রিপ ডিস্ট্রিবিউশনে আমার কি ডাটা দরকার? ট্রিপ প্রোডাকশনের ডাটা, ট্রিপ অ্যাট্রাকশনের ডাটা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে কতটুক মিনিট টাইম লাগে সেই জিনিসটা লাগবে। ওকে। অথবা এক জায়গা থেকে আরেক জায়গার ডিস্টেন্স কত সেটাও লাগতে পারে, সেটাও বের করতে হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কস্ট কত লাগে সেটাও বের করতে পারবে। তাইলে আপনাদের যদি আমি বলি ট্রিপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি কি ডাটার দরকার হয়, তাইলে একটা এরিয়াতে ট্রিপ প্রোডাকশনের কি ডাটা লাগে, কতটা প্রোডাকশন হয় সেটা লাগে। ট্রিপ অ্যাট্রাকশন কয়টা লাগে। অ্যাট্রাকশন হয়, কত টাইম লাগে, কস্ট ট্রাভেল টাইম, থাকতে পারে। কস্ট এবং ডিস্টেন্স। এই ডিসটেন্স। 5টা ডাটা লাগবেই। ওকে। জি স্যার। এটা অনেক সময় পরীক্ষায়। এখন যদি আপনাদের একটা ছোট্ট কোশ্চেন করি, আপনাকে যদি শর্ট টার্ম একটা এরিয়ার ট্রিপ ডিস্ট্রিবিউশনের অ্যানালাইসিস করতে বলা হয়, তাইলে কি ডাটা লাগবে? আর লং টার্ম ট্রিপ ডিস্ট্রিবিউশনের প্ল্যানিং করতে বলা হয়, তাইলে কি কি ডাটা লাগবে? আমাকে একটু এটা বের করে দিবেন। শর্ট টার্ম প্ল্যানিং করতে আমার ট্রিপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি কি ডাটা লাগবে? লং টার্ম ট্রিপ ডিস্ট্রিবিউশন করতে হলে কি কি ডাটা লাগবে? আমি একটু হিংস দিয়ে দিই। স্যার লং টার্মে কস্ট লাগবে, আর শর্ট যেটা সেখানে আমাদের টাইম লাগবে। আহ, আবার টাইম এবং কস্টের মধ্যে তো কোরিলেশন থাকতে পারে। টাইম এবং কস্টের মধ্যে বা টাইম এবং ডিস্টেন্সের মধ্যে, যেমন আপনারা ফিজিক্সে পড়েছেন টাইম সমান কি এস ডিভাইড বাই ভি, পড়েছেন না? জি স্যার। তাইলে আমি যদি ডিস্টেন্স জানি, সরি ভি জানি, তাইলে আমি টাইম জানি। তাইলে এখন আমি শুধু একটা হিংস দিয়ে দিই। ইভেন আপনার একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে ট্রিপের ফ্রিকোয়েন্সি কত,
কত ফ্রিকোয়েন্সি ট্রিপ যাচ্ছে সেই ডাটা দরকার হইতে পারে। সেই ডাটাটা লাগবে হচ্ছে লং টার্ম ডিস্ট্রিবিউশনের জন্য, লং টার্ম প্ল্যানিং করার জন্য। ট্রিপ ডিস্ট্রিবিউশন আর শর্ট টার্ম করার জন্য টাইম লাগতে পারে। ইভেন ডিস্টেন্স কস্টের যে কোনো একটা হলেই হবে, দুটোই লাগবে না। জি স্যার। একটু আর একটু বুঝে এই কোশ্চেনের আনসার দিয়ে। ওকে। ইনশাল্লাহ স্যার, নেক্সট এখন ক্লাসে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন, আমাদের পরের কাজটা হলো মুড চয়েস করা। মুড চয়েস মানে আমি ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা বাসে যাব, না ট্রেনে যাব, না প্লেনে যাব, না লঞ্চে যাব, এটা মানুষ কিভাবে ঠিক করে? এখন মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় তার পারপাসের উপরে নির্ভর করে, তারপরে ট্রিপ লেন্থের উপরে নির্ভর করে, টাইম অফ ডে এর উপরে নির্ভর করে। এখন ধরেন এমন সময় তার যাওয়াটা হলো, তখন কোনো প্লেন সার্ভিস নাই, ট্রেন সার্ভিস নাই, তখন সে বাস ছাড়া তার কোনো উপায় নাই, ঠিক না? জি স্যার। যখন দিনে তো মাত্র 3 বার প্লেন যায়, ওই প্লেনের টাইমে তার ট্রিপ পড়ে, মানে তার যাইতে হবে না, তার এমন টাইমে যেতে হবে যখন কোনো ট্রেনও না যাচ্ছে না, প্লেনও যাচ্ছে না, তখন তার একমাত্র উপায় হচ্ছে বাসে যাওয়া। তারপরে প্লেনে যেতে হলে তার ইনকাম লাগবে। তার বয়স যদি খুব বেশি হয়ে থাকে, সে বাসে যেতে পারবে না, ঠিক না? জি স্যার। তারপরে যদি কেউ যদি নিজস্ব অটো গাড়ি থাকে, সে কারই যে চলে যেতে পারবে। ওকে। জি স্যার। এগুলি প্রত্যেকটা ফ্যাক্টরি ট্রিপ চয়েস করতে মানে ইনফ্লুয়েন্স করে। যে কোন কোন ফ্যাক্টর ট্রিপ চয়েসকে ইনফ্লুয়েন্স করে, আমি অলরেডি বলেছি। ট্রিপ ক্যারেক্টারিস্টিক্স, ট্রিপ মেকার, একজনের ফ্যামিলি ইনকাম অনেক বেশি, সে অবশ্যই প্লেনে যাবে। তারপরে তার কি পারপাসে যাবে, তার প্রয়োজনীয়তাটা কি, সেটার উপরে নির্ভর করে। ট্রাভেল টাইম, কস্ট, কস্ট যদি খুব বেশি হয় অনেকে যেতে চাইবে না, যেটাতে কস্ট কম সেটাতে যেতে চাইবে। যেটাতে টাইম বেশি লাগে অনেকে বলবে না এত টাইমে যাব না, আরো কম টাইমে যেতে চাইবো। এগুলি অনেক কিছুই মুড চয়েস করতে সাহায্য করে। এগুলি তো বললাম একই জিনিস। এখন এই যে আমরা মুড চয়েস করব, দুই উপায়ে মুড চুজ করতে পারি। লজিক মডেল আর একটা হলো প্রফিট মডেল। এখানে দুটো মডেল আছে, আপনারা দেখতে পাবেন। আমি একটু ছোট্ট করে দিই। ওকে। লজিক মডেল আর প্রফিট মডেলের মধ্যে পার্থক্য কি? এগুলি প্রত্যেক দুটোই ডিসক্রিট চয়েস মডেল। ডিসক্রিট চয়েস মডেল আর কন্টিনিউয়াস মডেল। ডিসক্রিট শব্দের অর্থ হলো যে কন্টিনিউয়াস না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে সবগুলি অনেকগুলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, যেমন কস্ট, টাইম, তারপরে ওনারশিপ। এগুলি প্রত্যেকটা জিনিসেই, ওয়েটিং টাইম, ফ্রিকোয়েন্সি অফ ট্রিপ, এগুলি প্রত্যেকটাই হলো ইন্ডিভিজুয়াল, একটা আরেকটার সাথে কোনো রিলেশনশিপ নাই, একটা আরেকটার সাথে কোনো কো রিলেশনশিপ নাই। ওকে। এগুলি হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এরকম। আর প্রফিট মডেল হলো অনলি নর্মাল ডিস্ট্রিবিউশনকে কনসিডার করে। আর লজিক মডেল এটা গামা ডিস্ট্রিবিউশনকেও কিছু টাচ করে, এবং প্লাস হলো এটা অনেকটা ফ্ল্যাট হয়। যেমন এখানে একটা ছবি দেখিয়েছি, এই ছবিতে দেখেন এটা একটু ফ্ল্যাট। আর নর্মাল ডিস্ট্রিবিউশনে সমস্ত ডাটা থাকে মিনের কাছাকাছি। আর
প্রভিট মডেল, সরি, লজিক মডেলে ডাটা থাকে অনেক বড় জায়গা বিস্তৃত। যেহেতু মানুষের চয়েস ফ্ল্যাকচুয়েট করে, আমি এখন যেই বিহেভিয়ার আপনার সাথে করতেছি, 15 স্যার মিনিট দুটো পরে আমি স্যার দুটো দুই পাশ প্রায় সিমিলার লাগতেছে। দেখেন, একটা হলো এই যে কার্সার উপরে তুলতেছি, সেখানে তার মানে কি, ডাটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের ডাটা হলো এরকম, এরকম মানে সবগুলি ডাটা মিনের কাছাকাছি। দেখেন এখানে সব ডাটা মিনের কাছাকাছি ও, না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, আর দুইটা গ্রাফ, দুইটা এখানে graph। মানুষের চয়েস সবসময় কি একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে? আমি এখন আপনার সাথে যে বিহেভ করতেছি, এই আমি আধা ঘন্টা পরে সেম বিহেভিয়ার আপনার সাথে নাও করতে পারি। মানুষের যেহেতু হিউম্যান বিইং খুব কমপ্লিকেটেড জিনিস, আমার বিহেভিয়ার ফ্ল্যাকচুয়েট করে। সেই জন্য আমার চয়েস ফ্ল্যাকচুয়েট করবে, আমার চয়েস সীমাবদ্ধ থাকে না। মানুষ কি একদম স্ট্রিক্ট ডিসিশন নেয় কখনো? জি না স্যার। খুব কম সময়ে মানুষ খুব স্ট্রিক্ট সময়ে। এই জন্য আমার বিহেভিয়ার নর্মাল ডিস্ট্রিবিউটেড হবে না, আমার বিহেভিয়ার অনেকটা ফ্ল্যাট হয়। মানুষের বিহেভিয়ার ম্যাক্সিমামই ফ্ল্যাট হয়। এটা এই জন্য লজিক ডিস্ট্রিবিউশন ফেস করে, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফেস করে না, মানে ফলো করে না। আমি বুঝাইতে পারছি? জি এতটুক স্যার, মনে বুঝতে রাখেন পেরেছি স্যার। যে মানুষের বিহেভিয়ার কখনো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না। যেমন বৃষ্টিপাত, বৃষ্টিপাত কখনো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না, বৃষ্টিপাত গাম্বেল ডিস্ট্রিবিউশন ফলো করে। কেন? গাম্বেল ডিস্ট্রিবিউশন হলো, আর লজিক ডিস্ট্রিবিউশন আর গাম্বেল ডিস্ট্রিবিউশনও এক না। গাম্বেল ডিস্ট্রিবিউশনে ধরেন বৃষ্টিপাত কেমনে হয়, ধরেন হঠাৎ করে প্রথমে জোরে বৃষ্টি হলো, তারপর আস্তে আস্তে থেমে যায়। অথবা অনেক সময় আস্তে 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 বৃষ্টিপাত হইতেছে, হঠাৎ করে জোরে বৃষ্টিপাত হয়। আবার এমনও হইতে পারে বৃষ্টিপাত নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো আস্তে 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 বাড়তেছে, তারপরে একটু জোরে হইলো, আবার আস্তে 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 কমে যায়। কিন্তু এটার সম্ভাবনা খুব কম। বছরে 100টা বৃষ্টিপাতের মধ্যে হইলে একটা বৃষ্টিপাত নর্মাল বৃষ্টিপাত হইতে পারে, আর সবগুলি গাম্বেল ডিস্ট্রিবিউশন ফলো করে। আর মানুষের বিহেভিয়ার সবসময় ফ্ল্যাট হয়, আর লজিক মডেল ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন। এই জন্য দেখেন লজিক লাস্ট লাইন কি লেখা আছে, লজিক মডেল হ্যাভ এ ফ্ল্যাটার টেইল দেন এ নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনে টেইলটা খুব বেশি ফ্ল্যাট হয় না, থাম করে নেমে শেষ হয়ে যায়। কিন্তু ওই দেখেন এখানে আমি এই যে কার্সার দেখাচ্ছি, এটা ফ্ল্যাট, এটা ধাম করে নামে নাই, এটা আস্তে আস্তে নামছে। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। আলহামদুলিল্লাহ। লজিক মডেলে এই দেখেন, লজিক মডেল এরকম অনেকটা অ্যাস কার্ভের মতো নামতে থাকে। এবং লজিক অ্যানালাইসিস assume that probability of the occurrence of an event varies with respect to the function as a sigmoid curve বা লজিস্টিক কার্ভ। লজিস্টিক কার্ভ ফলো করে, ফাংশন ফলো করে এই লজিক অ্যানালাইসিস। এটা প্রবাবিলিটি বের করার জন্য যেই জিনিসটা করে সেটা সিগময়েড কার্ভ ব্যবহার করে। এই কার্ভের নাম হয়েছে সিগময়েড কার্ভ। এটা অ্যাশ শেপের। ওকে। এখানে কি থাকে, এখানে আরো সুন্দর করে আমি একই কথা লিখে দিয়েছি। আহ, এখন আসেন লজিক মডেলের ফরম্যাট কি, ম্যাথমেটিক্যাল ফরম্যাট কি। দেখতে আপনাদের কাছে বিদঘুটে মনে হইতে পারে, কিন্তু
অঙ্কটা করি, দেখবেন যে এখানে কি কি থাকে। পি মানে হলো প্রবাবিলিটি। আমি কার চয়েস করার প্রবাবিলিটি হলো e⁻, ভি কার ডিভাইডেড বাই e⁻, যতগুলি মুড আছে তাদের ভি কার, ভি বাস, ভি ট্রাক, ভি বাইসাইকেল সবগুলি যোগ হবে। এখন ভি কার মানে কি? ভি কার মানে বা ইউ কার মানে ইউটিলিটি। দেখা যাচ্ছে ইউটিলিটি মুড অফ কার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ইউটিলিটি মানে কি? ইউটিলিটি মানে এখানে দেখেন, ইউটিলিটি কার মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু ট্রাভেল টাইম, একটা কনস্ট্যান্ট ইনটু ট্রাভেল কস্ট। যেই সব ভেরিয়েবল গুলি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলি এই তার ইউটিলিটি ফাংশনকে টাচ করে বা ওইকে ইনফ্লুয়েন্স করে, সেগুলি থাকবে। যেমন আমি যদি বাসের ইউটিলিটি ফাংশন তৈরি করতে চাই, কি কি থাকবে? একটা বাস পরে আরেকটা বাস, ওয়েটিং টাইম, আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে, ফ্রিকোয়েন্সি অফ দ্য বাস, এটা হলো একটা বাসের ইউটিলিটি ফ্যাক্টর। তারপরে বাসের ফেয়ার কত, ফেয়ার বেশি না কম, সেটা একটা ফ্যাক্টর। তারপরে এক জায়গা থেকে আরেকটা জায়গা সে কত স্পিডে চলতেছে, সেটা একটা ফ্যাক্টর। এগুলি সবগুলি হলো কি, ওর বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলির সাথে আমি যদি কফ কোনো কনস্ট্যান্টকে গুণ করে দিই, তাইলে আমি ওর ইউটিলিটি ফাংশন পাবো। সেই ইউটিলিটি ফাংশন কি, e⁻ বসিয়ে দিলে আমি একটা মান পাবো। এই মানটাই আমি প্রবাবিলিটি ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি। আমি অঙ্ক করার আগে একটু বলে নিই, এই যে কনস্ট্যান্ট গুলি আছে, এই কনস্ট্যান্ট গুলি আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়েছি। নিউমেরিক্যাল অ্যানালাইসিস কার্ভ ফিটিং, যেহেতু কার্ভ ফিটিং এ লিনিয়ার কার্ভ ফিটিং কনস্ট্যান্ট বের যেভাবে করি, আমরা সেইভাবে এগুলির কনস্ট্যান্ট গুলি বের করতে পারি। আমি একটু একটু দেখাই। এখানে একটা জিনিস লেখা আছে, দেখেন, লেখা আছে 1.45 -0.00 ইন্টু একটা ফ্যাক্টর, -0.003 ইন্টু একটা ফ্যাক্টর, 0.012 একটা ফ্যাক্টর, 0.0 এরকম ফ্যাক্টর লেখা আছে। এই কনস্ট্যান্ট গুলি আমরা, এই যে 0.7, এগুলি আমরা কার্ভ ফিটিং এর মাধ্যমে আমরা বের করি। যেহেতু এখানে এইসব ইকুয়েশন গুলি হলো, ইউটিলিটি ফাংশনের ইকুয়েশন গুলি হলো লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন, সেগুলি আমরা কার্ভ ফিটিং এর মাধ্যমে বের করতে পারি। অথবা বায়োজিম নামে একটা সফটওয়্যার আছে যেটা লিনিয়ার প্রবলেম সলভ করে, সেটা দিয়েও আমরা খুব দ্রুত করতে পারি। এগুলি আপনি কার্ভ ফিটিং মেথডও করতে পারেন। আপনি বায়োজিম সফটওয়্যারের মাধ্যমে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। ওকে, আমি একটা অঙ্ক করি, তাইলে আপনারা আরো ভালো করে বুঝবেন। করব? জি স্যার। আগে আমি এই অঙ্ক করার আগে আরেকটা অঙ্ক, আরেকটা, হ্যাঁ, এই দেখেন, ধরেন কি বলা আছে, আমার কাছে মাত্র দুটা মুড আছে, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ট্রানজিট। অটো মানে সিএনজি আর ট্রানজিট মানে বাস। আমেরিকানরা কখনো বাসকে বাস বলে না, ওরা ট্রানজিট বলে। অটো মানে হচ্ছে সিফের বা যেসব ভ্যাকেল গুলি আছে ইয়া। তো আমাকে বলা হয়েছে ইউটিলিটি ফাংশন ফর অটো অ্যান্ড ট্রানজিট ইজ সমান এ কে -0.3T1 -0.08T2 -0.005C। এ কে মানে মুড স্পেসিফিক ভেরিয়েবল, এটা অটোর জন্য হয়েছে
-0.46। অটোর জন্য T1 এর মান হচ্ছে 20, অটোর জন্য T2 এর মান হচ্ছে 8 ওয়েটিং টাইম, এটা হচ্ছে ট্রাভেল টাইম। আর সি হলো ভাড়া, কস্ট, লেখা আছে কস্ট, এটা লেখা আছে ট্রাভেল টাইম। তো কস্ট হলো 320 টাকা। আর বাসের জন্য এ কে কনস্ট্যান্ট -0.07, T1 এর মান 30, T2 এর মান 6, আর সি এর মান 100 সেন্ট, এটা দেওয়া আছে। আপনি প্রশ্ন করতে পারেন এইসব মানগুলি আমি পেলাম কিভাবে? এগুলি আমি সার্ভে করে পাবো, সার্ভে করে এবং ওই বায়োজিমের মাধ্যমে এই কনস্ট্যান্ট বের করে আমি ব্যবহার করলাম। ওকে, ওকে। জি স্যার, জি স্যার। এখন বলছে কি, ফাইন্ড দ্য স্যার ইউটিলিটি ভ্যালু অফ, কনস্ট্যান্ট বলতে যে 0.35, 0.08, আর এটা কি আমার ভেরিয়েবল নাকি না এটা ফিক্সড আসলে, মানে মোডের এই উপর যে ডিপেন্ড এ করবে? কে, এ কে হলো একটা আপনারা ওয়াই সমান এম এক্স প্লাস সি, এই সি এর মান হলো এ, এ কে, সি এর মান আচ্ছা, এটা আমরা ওয়াই সমান এম এক্স প্লাস সি লিখি না, এই সি কনস্ট্যান্ট, এই সিটাই হলো এ কে। এই সেটা স্যার মডেলের উপর নির্ভর করতেছে, বিভিন্ন মডেল চেঞ্জ হলে সেক্ষেত্রে একে এটা চেঞ্জ হবে। মডেলের উপরে নির্ভর করে, বা মেনলি বিভিন্ন মডেলের উপরে নির্ভর করে। ওকে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এখন আর আসেন, 0.35, 0.08 এগুলো ফিক্সড? এগুলি ফিক্স না, এগুলি ওই যে এম এর মান, স্লোপ, স্লোপের মান তো বিভিন্ন কার্ভের জন্য বিভিন্ন রকম হবে। তাহলে তো স্যার টি এখানে ওয়ান চারটা হইলো, টি কনস্ট্যান্ট। ওয়ান হলো ভেরিয়েবল, T1 হলো ভেরিয়েবল, T2 হলো ভেরিয়েবল, সি হলো ভেরিয়েবল। কিন্তু 0.005, 0.08, 0.35 একে, এগুলি হলো কনস্ট্যান্ট। এগুলি ডাটার, ডাটার মাধ্যমে আমরা এগুলি বের করি। আমরা তো জাস্ট ইকুয়েশনটা মুখস্থ করবো। ইকুয়েশনটা তো ওই ডাটা থেকে আমরা পাইলাম। হ্যাঁ, সার্ভে করে ডাটা আমরা ধরেন মানুষের কাছে মানুষের থেকে তো ডাটা নেব, যে আপনি সিএনজি তে যান না বাসে যান, না আপনি কখন কোথায় যান, প্রত্যেকটা লোকের সার্ভে করব না, এরকম 500 লোকের সার্ভে করলাম, করে আমি এই ইকুয়েশনে বসাবো, বসিয়ে এই চারটা কনস্ট্যান্ট বের করব। বুঝেন নাই? জি স্যার। ওকে, ইউটিলিটি ফাংশন ভ্যালু বের করতে বলছে, আর বলছে প্রবাবিলিটি বের করতে। প্রবাবিলিটি বের করার জন্য আমার কি ফর্মুলা, এই যে কিছুক্ষণ আগে এই দেখেন, এখানে A0, A1x1, A2x2 প্লাস এ কে, আমরা এটা এটা শিখেছি কোথায়, কার্ভ ফিটিং এ। A0 এর মান বের করা, A1 এর মান করা, A2 নিউমেরিক্যাল অ্যানালাইসিসে কার্ভ ফিটিং ছিল, তখন এইসব ভেরিয়েবলের মান বের করা শিখেছি আমরা। মনে আছে কিনা? একদম ফার্স্ট ইয়ারে ব্যাক জি স্যার, ব্যাক ক্যালকুলেশন, ব্যাক ফরওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, জি স্যার, জি স্যার, এগুলি করেছিলেন না? জি স্যার, ইন্টারপুলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপুলেশন, ফরওয়ার্ড ইন্টারপুলেশন, মনে আছে? জি জি স্যার। ওইগুলি করা। ওকে, এখন আসেন। আমরা এমনি লিনিয়ার ইন্টারপোলেশন করছিলাম, বাট ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এটা কোনটা বুঝলাম। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডও আছে, দেখেন, যখন ডাটা দুটো যোগ করে মাঝখানে বসাইতে হয়, দুটো যোগ করে পরেরটায় বসাইতে হয়, এরকম করে একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করেছিল। ধরেন আপনি যখন ডাটা থাকবে, এই ডাটায় কি করতে হয়, প্রথম কলামের ফার্স্ট আর সেকেন্ডটা যোগ করে পরের কলামের মাঝখানে বসাইতে হয়, পরে সেকেন্ড এবং থার্ডটা বসিয়ে পরেরটায় বসাইতে হয়। এটা দেখাইলে হবে, এরকম করে দেখা বুঝবেন না। ওকে, প্রথম আমি ইকুয়েশনটা লিখলাম। অটোর ক্ষেত্রে আমার T1 এর মান কত? T1 এর মান 20, T2 এর মান 8,
সি এর মান 320। দেখেন আমি 20 8 320 বসিয়ে এটা বের করছি -9.7 বের করেছি। আবার ট্রানজিটের ক্ষেত্রে বা বাসের ক্ষেত্রেও আমি এখানে বসিয়ে ওটা পাবো কত, 30 6 10। দেখেন 30 6 10 লিখেছি। হ্যালো, জি স্যার লিখেছেন। জি স্যার, জি স্যার। এখানে দেখতেছেন কার্সার আনছি, এই জি দেখেন স্যার, দেখা তিরিশ যাচ্ছে স্যার। জি ছয় স্যার। দ 100 বসিয়েছি, করে আমি ইউটিলিটি ফাংশন -11.55 আর অটোর ক্ষেত্রে -9.70 বের করেছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আমার ফর্মুলা কি? আমার ই টু দি পাওয়ার ইউটিলিটি ফাংশন অটোর ক্ষেত্রে ই টু পাওয়ার অটোর ইউটিলিটি ফাংশন কত, -9.70। আর নিচে আছে কয় ধরনের ভ্যাকেল, 2 ধরনের ভ্যাকেল। অটোর ক্ষেত্রে ই টু দি পাওয়ার 9.7 প্লাস ই টু দি পাওয়ার 11.55। এই এটা এখন করলে এটা হচ্ছে 86.86। আর ট্রানজিটের ক্ষেত্রে করলাম 0.14। তার মানে কি, 86% লোক অটো ব্যবহার করে। যদি কন্ডিশন হয় যে অটো ট্রাভেল টাইম হবে 20 মিনিট, ওয়েটিং টাইম হবে 8 মিনিট, সেন্ট নেবে 320। আর যদি মাত্র 14% লোক ব্যবহার করে বাস, যদি 100 টাকা ভাড়া হয় বাসের, 6 ওয়েটিং টাইম হয় 6 মিনিট, আর 30টা ট্রাভেল হয় টাইম। ট্রাভেল টাইম, তাইলে 14% লোক ব্যবহার করবে ট্রানজিট বাস। ওকে, জি স্যার, ওকে স্যার। আরেকটু কঠিন অঙ্কে যাই। এখন আছে তিনটা ইয়া, অটো, স্যার ট্রানজিট আমাদের আর, এক্সামে কি কনস্ট্যান্ট গুলা দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা আমি এই যে এখানে অটো, ট্রানজিট এবং বাইক তিনটা নিয়েছি। ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ চয়েস অফ ডিফারেন্ট মুড। কোনটা ব্যবহার করতেছেন? আমার এখানে এ কে সমান এরকম দেওয়া আছে, দেখেন আমি করতেছি। অটোর ক্ষেত্রে -0.46, -0.3520, -0.088, -0.0320, তাহলে কত আসছে, -9.70। ঠিক ট্রানজিটের ক্ষেত্রে -11.5, আর বাইকের ক্ষেত্রে -12.32, আগেরটার মতো। কিন্তু এখানে প্রবাবিলিটি বের করার সময় নিচে দেখেন তিনটাই লিখছি। দেখেন ই টু দি পাওয়ার -9.7, ই টু দি পাওয়ার -11.5 প্লাস ই টু দি পাওয়ার -12. এখন এটা করলে দেখেন অটো আসে 81, ট্রানজিট আসে 13, বাইক আসে 0.06। মানে 81% অটো ব্যবহার করে, ট্রানজিট ব্যবহার করে 13%, বাইক ব্যবহার করে 6%। কিছুই বুঝেন নাই? স্যার আরেকবার যদি একটু বলতেন। এর আগে আমি দুইটা দুইটা ভ্যাকেলের মধ্যে 86% আর 14% যোগ করলে 100, 100-র মধ্যে 86% লোক ব্যবহার করে হচ্ছে অটো, আর 14% ব্যবহার করে বাস। ঠিক আছে, নিচে কয়টা দিয়েছি, যতটা ভ্যাকেল আছে সেই দুইটা দেখেন। এখানে ভ্যাকেল আছে মাত্র অটো এবং বাস, এই দুইটাই দিয়েছি। পরেরটার ক্ষেত্রে আমার তিনটা নিয়েছি, অটো, ট্রানজিট বা বাইক। দেখেন আমি এখানে তি- জি এখন স্যার, কিন্তু বুঝেছি দুটোর স্যার। জায়গায় তিনটাই লেগেছি। জি স্যার। যতটা থাকবে প্রত্যেককে নিচে লিখতে হবে, আর জি স্যার। উপরে হবে নিজেরটা, উপরে হবে যারটা লিখবেন শুধু তারটা। দেখেন এখানে উপরে লিখেছি শুধুমাত্র অটোরটা, এখানে লিখেছি শুধুমাত্র বাসেরটা, এখানে শুধু লিখেছি বাইকেরটা। এখানে একটু ভুল হয়েছে, উপরে ই টু দি পাওয়ার 12.232 হবে, এটা ভুল হয়েছে।
ঠিক আছে, এটা এখানে ভুল হয়েছে, এটা 12.32 হবে। বুঝা যায় নাই? জি স্যার, বুঝা গেছে স্যার। হ্যাঁ, এখানে 11.55 হবে না, এটা 12.32 হবে। জি স্যার। এটা ঠিক করে দিই। এটা তো আমার চোখে এখনই পড়লো। ঠিক আছে। ওকে। জি স্যার। এটা -12.32 হবে। স্যার আমরা ঠিক করে নিব, সমস্যা নাই, সবাই ক্লাস ওকে। রিপোর্ট দেখবে, সমস্যা হবে না। এখন এখন শুনেন, এইবার আসেন একটু কঠিন। আমরা এতক্ষণ শুধু কত পার্সেন্ট লোক কি ব্যবহার করবে সেটা দেখাইছি। এখন আপনাদেরকে দেখাই কিভাবে প্ল্যানিং করে, গভর্নমেন্ট কিভাবে প্ল্যানিং করে। কারণ এই যে আমার চুজের থেকে আমি প্ল্যানিং এর দিকে চলে যেতে হবে। তো ধরেন অটো আছে, বাস আছে। আমি প্রথম, অটো ট্রাভেল টাইম হলো 40, পার্কিং কস্ট হলো $8, বাস ফেয়ার হলো 2 টাকা, বাস ট্রাভেল টাইম হলো 60 মিনিট। বাস এ হ্যাড টাইম মানে একটা বাস আরেকটা বাসের থেকে কত দূরে থাকে সেটা হলো 20 মিনিট, মানে একটা বাস আরেকটা বাসের থেকে 20 মিনিট দূরত্বে থাকে। আর ইনকাম হলো হাউস হোল্ড ইনকাম, মানুষের ওই এলাকার মানুষের ইনকাম হলো $8,000। এখন সেখানে গভর্নমেন্ট কিছু ডিসিশন নিবে। কিভাবে ডিসিশন নিবে দেখেন। প্রথম, কম্পিউট দ্য প্রবাবিলিটি অফ অ্যাজ ইন্ডিভিজুয়াল উইল চুজ অটো ফর ট্রিপ। অটো ব্যবহার করবে কত পার্সেন্ট লোক, এটা ঠিক করবে কিভাবে দেখেন। প্রথম আমি অটোর ইউটিলিটি ফাংশন ব্যবহার করেছি, পরে বাসের ইউটিলিটি ফাংশন ব্যবহার করেছি। বাসের ইউটিলিটি ফাংশনে প্রথম আসেন অটোর ইউটিলিটি ফাংশনে, -0.06 -0.0 অটো ট্রাভেল টাইম ইন মিনিট। অটো ট্রাভেল টাইম কত? 40। আর মাইনাস পার্কিং কস্ট ইন ডলার, $8। আর হাউস হোল্ড ইনকাম কত? $8,000। দেখেন অটোর ক্ষেত্রে কি করছি, 40, $8, $8,000 দিয়েছি। জি স্যার। -0.29 আসছে। আর বাসের ক্ষেত্রে কি ছিল? বাসের ক্ষেত্রে -0.07, বাস ট্রাভেল টাইম ইন মিনিট। বাস ট্রাভেল টাইম হলো 60। 0.10 পার্কিং কস্ট ইন ডলার, $2। আরেকটা হলো, সরি, -0.12 বাস ওয়েটিং টাইম ইন মিনিট। বাস ওয়েটিং টাইম ইন মিনিট কত দেওয়া আছে? আর আরেকটা আছে বাস ফি ইন ডলার। বাস ফেয়ার হলো 2 টাকা। 2 টাকা। হ্যাঁ, কিন্তু পার্কিং, সরি, এখানে বাস ওয়েটিং টাইম ইন মিনিট। একটা জিনিস মনে রাখেন, আমাকে দেওয়া আছে বাস এ হ্যাড ওয়ে। মানে এ হ্যাড ওয়ে মানে হলো একটা বাস থেকে আরেকটা বাস 20 মিনিট দূরে আছে। ধরেন একটা বাস স্টেশনে একটা বাস থামলো, আরেকটা বাস কিন্তু 20 মিনিট দূরে আছে, ঠিক না? জি স্যার। তার মানে ওয়েটিং টাইম কি 20 মিনিট? বাসটা ওইখানে জি স্যার। এসে একটা স্টেশনে এসে কিছুক্ষণ তো থামবে, থামবে না?
জি নাইলে স্যার। যাত্রী উঠবে কেমনে, নামবে কেমনে? আর যেই বাসটা এর পরের বাস, সে কি তখন থাইমা থাকবে না চলতে থাকবে? চলতে 20 মিনিটের থাকবে। কম হবে স্যার। 20 মিনিটের কম হবে। ভেরি গুড। কারণ আরেকটা বাস তখন চলতে থাকে। জেনারেলি বাস এ হ্যাড টাইম যেরকম থাকে, যতটুক থাকে তার অর্ধেক হয়েছে বাস ওয়েটিং টাইম। জেনারেল এটা ধরা হয়, এটা মানে অ্যাজ ইউজুয়াল ধরা হয়, বাস এয়ার টাইমের অর্ধেক হয় বাস ওয়েটিং টাইম। এই জন্য দেখেন এখানে কিন্তু কি লিখেছে, 0.06 × 60 0.1 to 20 লেখে নাই, এখানে কি লিখেছে 10। দেখছেন? জি স্যার। এখানে ওয়েটিং 20 ছিল এয়ার মিনিট, এখানে কিন্তু লিখেছে 10। আর ফেয়ার ছিল কত, 2 টাকা। ক্লিয়ার? -0.672। ক্লিয়ার হলো? জি স্যার। তারপরে এখন প্রবাবিলিটি বের করলো, ইউটিলিটি ফাংশন অফ অটো, ইউটিলিটি ফাংশন অফ অটো প্লাস বাস, এটা করে 98 আর 0.0। তার মানে হলো 98% অটো ব্যবহার করে, 2% লোক মাত্র বাস ব্যবহার করে। গভর্নমেন্ট দেখলো যে মাত্র 2% লোক বাস ব্যবহার করে, বাসকে জনপ্রিয় করতে হবে, কারণ বাস হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এটাকে জনপ্রিয় করতে গিয়ে সে একটা ডিসিশন নিল। কি ডিসিশন নিল? রিডিউসিং দ্য বাস ফেয়ার 50%। 50% বাস ফেয়ার কমায় দিল। আগে বাস ফেয়ার কত ছিল? 2 টাকা। এখন 50%, 50 সেন্ট যদি কমিয়ে দেয়, 1.5 টাকায় চলে আসলো। দেখেন, 0.01760, 0.10, এখন 0.6, 0.1315, 1.5 টাকা, 2 টাকা থেকে 1.5 টাকায় হয়ে গেল। তাইলে এটা হলো -0.639। আমি যদি এটা ব্যবহার করি, দেখেন 97% এখন ব্যবহার করে হয়েছে কি অটো, 3% বাস। এখন বাসের ফেয়ার 50 পয়সা কমিয়ে দেওয়ার ফলে 1% যাত্রী বাসে কিন্তু জনপ্রিয় করতে পারলেন। এটা হলো প্ল্যানিং। কিছু বুঝাইতে পারছি? জি স্যার। আরেকটা ডিসিশন গভর্নমেন্ট নিল। কি করলো? ডাবল দা নাম্বার অফ বাস, বাস ডাবল করে দিল। তাতে কি লাভ হবে বলতে পারবেন? ওয়েটিং টাইম কমে যাবে। এটা ওয়েটিং জি টাইম স্যার। 10 মিনিট ছিল, বাস ডাবল করে দিলে ওয়েটিং পাঁচ টাইম মিনিট 5 লাগবে। মিনিট হয়ে যাবে। এই যে দেখেন না, মাঝে মাঝে ঢাকায় বিআরটিসির বাস বাড়ায় দেয়। জি এখন স্যার। দেখেন, আগে 10.12 এর সাথে 10 ছিল, এখন 5 দিয়ে গুণ করলো, -6.12 হলো। আগেরটা তো ঠিকই আছে। এইখানে দেখেন বাস ডাবল করে দিল, 96% মানুষ এখন সিএনজি ব্যবহার করে, 4% ব্যবহার করে হচ্ছে অটো। তাইলে কি হলো? শুধুমাত্র শুধুমাত্র বাস ডাবল করার ফলে দেখেন 2% থেকে লাভ দিয়ে ফেয়ার কিন্তু 2 টাকাই রাখছে, বাস ডাবল করে দিচ্ছে। তাতে 4% মানে 2% বাস যাত্রী বেড়ে গেল। বেড়ে গেছে। তার মানে হলো ফেয়ার ফেয়ার কমানোর চেয়েও বাসের সংখ্যা ডাবল করলে বাসে যাত্রীর সংখ্যা বেড়ে যায়। গভর্নমেন্ট ডিসিশন নিবে ফেয়ার কমাবো না বাসের সংখ্যা ডাবল করব। বাসের সংখ্যা ডাবল করলে যাত্রী 2% বাড়তেছে। জি স্যার। ওকে। এখন জি স্যার। যদি গভর্নমেন্ট এমনও ডিসিশন নিতে বাসের ফেয়ারও কমায় দাও, বাস ডাবল করে দাও, দেখবেন যে
এটা 6% হয়ে গেছে বা 8% হয়ে গেছে, দুইটাই কমায় দিলে। ওকে। জি স্যার। এখন তৃতীয় ডিসিশন কি নিল? তৃতীয় নিয়ে ডাবল দা পার্কিং প্রাইস, সিএনজির জন্য পার্কিং প্রাইস বাড়ায় দিল। ওই দুইটা করলো না, ওই বাসের ডাবলও করলো না, ফেয়ারও কমাইলো না। কিন্তু সিএনজির জন্য পার্কিং কস্ট কত ছিল? পার্কিং কস্ট ছিল 8 টাকা, এটারে 16 টাকা করে দিল, যেন সিএনজি না দাঁড়াইতে পারে। না দাঁড়াইতে পারলে কি করবে? বাসে উঠতে বাধ্য সে। জি স্যার। ওকে। তো দেখেন, তাইলে এখানে তো আহ, ওই যে প্রথমে যে -0.672, এটা রয়ে গেল, কারণ আমি 2 টাকাও কমাইলাম না, আহ, বাসের সংখ্যাও কমাইলাম না। তাহলে বাস ঠিক থাকলো। শুধু কি করলাম? এই 8 টাকার জায়গায় 16 টাকা করে দিলাম। 8 টাকার জায়গায় 16 টাকা করে দিলাম, এই দেখেন 16 টাকা করে দিলাম। এটা 3.74 আসলো। তাইলে কি হয়? 95% লোক এখন ব্যবহার করে হচ্ছে অটো, 5% করে বাস। তাইলে বাস যদি আমি ডাবল করে দিই, সরি, পার্কিং কস্ট বাড়ায় দিই, তাইলে কিন্তু আমার ডিসিশন সবচেয়ে ভালো। একবারে 2% থেকে 5%-এ আমি কিন্তু সিএনজির বাসের জনপ্রিয়তা বাড়ায় ফেলতে পারি। কিছু বুঝলেন কি স্যাররা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, আলহামদুলিল্লাহ। এখন এটা হলো ডিসিশন মেকিং, এটা হলো ডিসিশন মেকিং। কোনটা নিবে গভর্নমেন্ট? এখন এই যে 3টা ডিসিশন নিল, এখন যেটা সবচেয়ে বেশি বাসকে পপুলার করছে কোনটা? বাসকে পপুলার করছে পার্কিং তিন কস্ট সবচেয়ে। নাম্বারটা, হ্যাঁ, পার্কিং তিন কস্ট। নাম্বারটা গভর্নমেন্ট চুজ করবে। আবার যদি সিএনজি ড্রাইভাররা হরতাল করে, তাইলে আবার গভর্নমেন্ট বলবে যে ঠিক আছে, তাহলে আমি বাসই ডাবল করে দিলাম। জি স্যার। স্যার হরতাল তো করতেই তিন পারে। তিন জি স্যার। নম্বরের ক্ষেত্রে তো স্যার তখন পার্কিং কস্ট যদি বাড়াই তাহলে তো সিএনজির ভাড়া ওরা বাড়াই দিবে স্যার। এইটা করতে পারে। সিএনজির ভাড়া কিন্তু এখানে নাই, এখানে ডাটায় সিএনজির ভাড়া আছে? নাই। না স্যার, মানে আগে যেরকম আর কি, মানে বন্দর থেকে টিলাগড় যাইতে 5 জনের ভাড়া 3 জনের, এখন তো ওই 5 জনেও 15 টাকা করে দেওয়া লাগে। ওইটার কথা বলতেছিলাম স্যার। হ্যাঁ, ওইটাই করবে, যেহেতু ভেরিয়েবলটা ইয়া নাই, অটো, অটোর ভাড়াটা নাই। সেই জন্য এখানে ডিসিশন আপনি তখন ইউটিলিটি ফাংশনটায় আরেকটু চেঞ্জ হয়ে যাবে, ওইটা যোগ করে দিতে পারেন যে অটোর কস্ট, ওইটাও যদি থাকে তখন আরেকটা ভেরিয়েবল বেড়ে যাবে। অটোর ইউটিলিটি ফাংশনে কস্ট অফ অটো, ওইটাও চলে আসবে না? জি একটা স্যার, মানে ভেরিয়েবল বেড়ে যাবে না তখন? স্যার কস্ট। কত টাকা বাড়াইলো সে। হ্যাঁ, তখন ওই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, তো অটোর ইউটিলিটি ফাংশনের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। এটাই হলো প্ল্যানিং এর মজা। আমরা প্ল্যানিং, এতদিন প্ল্যানিং করতাম কিভাবে? এসি রুমে ঢুকতো, ওইখানে ঢুইকা ওনার যা খুশি হইতো তাই সেটাই বসাই দিত। এইভাবে তো প্ল্যানিং হয় না, প্ল্যানিং হয় ম্যাথমেটিক্স করে। সে ম্যাথমেটিক্স করে বিভিন্ন জিনিস দেখবে, তারপর এটা প্রপারলি প্রয়োগ করতে পারবে। যেমন আপনি বললেন স্যার পার্কিং কস্ট করতে গেলে এখন তো এটা বেড়ে যাবে, তো ঠিক আছে, ওরা কত টাকা বাড়াইতে পারে? ধরে নিলাম ওরা 5 টাকা করে বাড়াবে। 5 টাকা বাড়াইলে আমার কি আসলে কোনো আমি দেখবো প্রবাবিলিটিতে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে। ওরা যদি কস্ট বাড়ায়, তাইলে তো কিন্তু অটোতে আরো কম লোক যাবে। জি স্যার, কষ্ট বাড়লে তো হিসাবে। ঠিক না? জি স্যার। কস্ট বাড়ালে
তখন কিন্তু বাসের প্রবাবিলিটি আরো বাড়বে, ঠিক না? জি স্যার। এরকম করে প্ল্যান করা উচিত। আমাদের দেশে তো আগে এইভাবে প্ল্যান করা হইতো না। ওকে, আজকে এতটুক থাকুক। ওকে স্যার, জাজাকাল্লাহু খাইরান হ্যাঁ, স্যার। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্যার পিডিএফটা দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, আজকে আপনি একটা ইমেল করেন, আমি এখনই পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।